এই দপ্তরের কাজ হলো বাংলাদেশের যত জমি আছে সকল জমির রেকর্ড তৈরি করা। আপনারা যখন নিশ্চিত হবেন কে প্রকৃত মালিক, তখনই কিন্তু আপনার জমির কেনা বেচার কাজ শুরু করবে। স্যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গ্রেড 1 পদমর্যাদার একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি অবসর গ্রহণ করেন। সর্বশেষ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান পদে তিনি আসীন ছিলেন। যিনি দলিল দাতা তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু দলিলে জমির পরিমাণ ভুল আছে। তিনি তখন আমার দলিল দেখে এই সাইফুলের নামটা কেটে আমার নামে লিপিবদ্ধ করেন। নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। হান্নান মিয়ার আইন পাঠে আমরা স্যারের কাছ থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ভূমি সংশ্লিষ্ট বিভিন্ন অফিস এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কে স্যারের কাছ থেকে শুনব বিস্তারিত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি স্যারকে অনুরোধ করছি ভূমি সংশ্লিষ্ট অফিসসমূহ এবং তাদের কার্যপ্রণালী সম্পর্কে স্যারের উপস্থাপনা করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আইন পাঠের 7ম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা ভূমি সংশ্লিষ্ট বিভিন্ন অফিস, কোন অফিসে যাবেন, তাদের এই অফিসগুলির কাজ কী, সেগুলি সম্পর্কে আপনাদের ন্যূনতম ধারণা দেওয়ার চেষ্টা করছি। প্রথমে অফিসে যাওয়ার আগে ভূমি হস্তান্তরকারীকে তাকে চিনতে হবে। কে ভূমি হস্তান্তরকারী? যার 3টা দ ঠিক আছে, যার উত্তরাধিকার ঠিক আছে, যার হস্তান্তরের অধিকার ঠিক আছে। রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনের 81 ধারা, 84 ধারা এবং 88 ধারা মতে এই বিষয়গুলো বিগত পর্বে আমরা আলোচনা করেছি। কিন্তু কিছু কিছু সরকারি মালিক আছে ভূমি হস্তান্তর করতে পারেন, বাকি সরকারি মালিক কিন্তু ভূমি হস্তান্তর করতে পারেন না। তবে ভূমি ইজারা দিতে পারেন। ইজারা দেন, রেলের জমি ইজারা দেন, জেলা পরিষদের জমি ইজারা দেন, এটা অসুবিধা নয়। ইজারা এক জিনিস আর হস্তান্তর আরেক জিনিস। যেমন রাজককে হস্তান্তরের ক্ষমতা দেওয়া হয়েছে, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষকে হস্তান্তরের ক্ষমতা দেওয়া হয়েছে, জেলা প্রশাসককে খাস জমি হস্তান্তরের ক্ষমতা দেওয়া হয়েছে। সেটা এছাড়া কিন্তু আপনাকে ভূমি মালিকের কে হস্তান্তরকারী সেটা খুঁজে বের করতে হবে, তা না হলে আপনি হস্তান্তরের কার্যক্রম শুরু করতে পারবেন না। হস্তান্তরকারী সম্পর্কে জানার পর আপনারা যখন নিশ্চিত হবেন কে প্রকৃত মালিক, তখনই কিন্তু আপনার জমির কেনা বেচার কাজ শুরু করবেন। জমির কেনা বেচার কাজ শুরু যখন করবেন, সেটার জন্য রাষ্ট্রের যে একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের নাম রেজিস্ট্রেশন বিভাগ। আমরা সাধারণত যেটাকে সাব রেজিস্ট্রি অফিসে বলি। সাব রেজিস্ট্রার যাব। আমি আর সাইফুল যদি জমি কেনা বেচা করতে চাই, তাহলে আমি সাইফুলকে জিজ্ঞাসা করব, সাব রেজিস্ট্রার সাহেব আর আমি আর সাইফুল সাব রেজিস্ট্রারের সামনে যাব, একটা নির্ধারিত ফরম্যাটে একটা দলিল তৈরি করব। এই দলিল তৈরি করার পর সাব রেজিস্ট্রার সাহেব সাইফুলকে জিজ্ঞাসা করবো, আপনি জমি বুঝিয়া পাইছেন? সে বলবে বুঝিয়া পাইছি। আমাকে বলবে, আপনি টাকা বুঝিয়া পাইছেন? আমি বুঝিয়া পাইছি। সাব রেজিস্ট্রার একটা সিল দিবেন। এই সিল দিয়া ইট ইজ ডান। সাব রেজিস্ট্রার অথেন্টিকেট করে কাজটা সঠিক হয়েছে, রাষ্ট্রীয়ভাবে এটা সংগৃহীত হলো। সাব রেজিস্ট্রার দলিল পয়দা করতে পারেন, দলিল বাতিল করতে পারেন না, তাকে বাতিলের ক্ষমতা দেওয়া হয়নি। তবে কিছু কিছু ভ্রম সংশোধন দলিল, ক্লারিক্যাল মিস্টেক সংশোধন দলিল করতে পারেন, সংশোধন দলিল করতে পারেন, কিন্তু দলিল বাতিল করার ক্ষমতা নাই। যদি দলিল বাতিল করার প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু জমি বাতিল করার ক্ষমতা দেন, তাহলে কিন্তু সিভিল কোর্টে যেতে হবে। স্যার, আমি একটি বিষয় স্যার আপনার কাছে পরিষ্কার হতে চাই। স্যার, ভূমি রেকর্ড সাব রেজিস্টার কি সংশোধন করতে পারেন? সংশোধন করতে পারেন বলতে তাদেরকে কিন্তু একটা ক্ষমতা দেওয়া হয়েছে, ভ্রম সংশোধন দলিল। যে দলিল দ্বারা মালিকানার সত্ত্বের কোনো পরিবর্তন হয় না, শুধুই একটা আকার রসিকার, যুগের বোল, বিয়োগের বোল, এই সকল ভুলভ্রান্তি যদি থাকে, সে বা একটা ডিজিটের বোল, সেগুলি সংশোধন করতে পারেন। কিন্তু কোনো জমির গুণগত বা দলিলের গুণগত কোনো পরিবর্তন তারা আনতে পারেন না। স্যার, অনেক সময় দেখা যায় যে যিনি দলিল সম্পাদন করেছেন বা যিনি দলিল দাতা, তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু দলিলে জমির পরিমাণ ভুল আছে। তো এই ক্ষেত্রে স্যার আমরা কি আইনগত জমির পরিমাণে ভুল থাকলে জমির দাতা, দলিল দাতা জীবিত থাকলেও সংশোধন করতে পারবেন না, কারণ এটা গুণগত ভুল। গুণগত ভুল সংশোধন করতে হলে আদালতে যেতে হবে, সিভিল কোর্ট। সিভিল কোর্টের কাজ কি?
আমাদেরকে সিভিল কোর্টে যেতে হবে যদি আমাদের দলিলে কোনো ভুল দেখা দেয়, অথবা একই জমির উপর আমিও দাবি করি, সাইফুলও দাবি করে, দুইজনে যদি যৌথ দাবি হয়ে যায়, তখন আমরা কিন্তু নিজেরা মারামারি করব না, আইন কেউই আমরা হাতে তুলে নেব না, আমরা উভয়ই আমরা আদালতে চলে যাব, আদালতের কাজই হবে এটা সম্পর্কে একটা ঘোষণা দেওয়া, কে প্রকৃত মালিক এই জিনিসটা ঘোষণা করবে। ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর একটা দপ্তর আছে, এই দপ্তরের কাজ হলো বাংলাদেশের যত জমি আছে সকল জমির রেকর্ড তৈরি করা, নকশা তৈরি করা এবং মালিকের খতিয়ান তৈরি করা। নকশা তৈরি করা একটা কঠিন কাজ, খুবই কঠিন কাজ। এই কাজটা করতে যে ভূমি জরিপ অধিদপ্তরের বছরের পর বছর লেগে যায়, আমরা কোনো কোনো জেলায় 5 বছর 10 বছর পর্যন্ত লেগে যাওয়া দেখেছি। এটা একটা কঠিন কাজ এবং এটা ইঞ্চি ইঞ্চি মেপে পরিমাপ করে লিখতে হয়, কারণ একটু যদি অ্যালাইনমেন্টের এক চুল এদিক ওদিক হয়ে দেখা যাবে 4-5 শতক জমির কম বেশি হয়ে গেছে, এটা কোনো মালিকই এটা গ্রহণ করবে না, মেনে নেবে না। এই জন্য তাদেরকে খুব সূক্ষ্মভাবে কাজ করতে হয়। এতদিন ম্যানুয়ালি কাজ হচ্ছে, বর্তমানে ডিজিটাল কার্যক্রম শুরু হচ্ছে। ডিজিটাল কার্যক্রমে যে সমাধা হবে এটাও কিন্তু এখনও পরীক্ষিত না, প্রতিষ্ঠিত হয়নি। তবে আমরা আশাবাদী সময় কম লাগবে, তবে জটিল প্রক্রিয়া থাকবে, সময় কম লাগবে ডিজিটাল কার্যক্রমের জন্য। এবং তারা যখন নকশাটা নকশা তৈরি করার পর এটার দাগ নাম্বার বসায়, তখন দাগ নাম্বারগুলো হলো প্রতিটা প্লটের আইডি নাম্বার, প্রতিটা প্লটকে পরিচিতি নম্বর দেওয়া হয় দাগ নাম্বার দিয়ে। এই দাগ নাম্বারগুলি ধরে ধরে কে মালিক, সেই মালিকের খতিয়ানটা তৈরি করে জরিপ অধিদপ্তর। খতিয়ানের মধ্যে 12 কলামে লেখা আছে খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, পরিমাণ, শ্রেণী। এইটা দ্বারা আমার জমির শ্রেণীটা তৈরি করা হয়, খতিয়ানটা তৈরি করা হয়। আপনারা জানবেন জরিপ অধিদপ্তর যখন খতিয়ান তৈরি করে, এই তৈরি কিন্তু একটু সময়, এটাকে বলা হয় পর্চা আর খতিয়ান একই জিনিস। অফিসিয়ালি এটার নাম হলো খতিয়ান, কিন্তু আমাদের জনগণের মাঝে ব্যাপকভাবে প্রচলিত মাঠ পর্চা হিসাবে প্রচলিত। এটা যখন এই সময় সাপেক্ষ এই জমি এইটা তৈরি করতে, এই জন্য জরিপের আইন হলো একবার যে এলাকায় জরিপ হবে সে এলাকায় 5 বছর পরে জরিপ হবে, 25 বছর পরে জরিপ হবে। কেন? সারা বাংলাদেশে তো একসাথে জরিপ করা যায় না, কিন্তু একবার জরিপ করে চলে গেলাম, 100 বছরের জরিপ হইল না, তাহলে তো জরিপের কোনো সুফল নাই। ঢাকায় মনে করি 5 বছর ধরে জরিপ হইল, তারা জরিপের রেকর্ড করে 5টা কপি 4টে অফিসে রেখে চলে যায়। 1টা কপি তহসিলে, 1টা কপি এসিল্যান্ড অফিসে, 2টা কপি ডিসি অফিসে, 1টা কপি জজ কোর্টে রেখে চলে যায়। তারা চলে গেল নারায়ণগঞ্জ 5 বছর করলো, এইভাবে 5 কপি রেখে চলে গেল কিশোরগঞ্জে 5 বছর করলো, চলে গেল ময়মনসিংহ। এর মধ্যে কিন্তু ঢাকা 25 বছর হয়ে গেল। তাহলে আবার ঢাকা আসতে হবে, তাহলে কি জরিপ এর মধ্যেই ঘুরবে আর বাংলাদেশে ঘুরবে না? এই জন্য বাংলাদেশকে 20টা জোনে বিভক্ত করা হয়েছে। প্রতিটা জোনের প্রধানকে বলা হয় জোনাল সেটেলমেন্ট অফিসার বা জেডিসোরা যার এলাকার শিডিউল করে নিছে, কখন কোন জেলায় জরিপ হবে, কোন জেলায় জরিপ শেষ হবে। এইভাবে কিন্তু সারা বাংলাদেশকে কাভারেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে। জরিপ অধিদপ্তরের এই কাজ হলো জরিপ ব্যবস্থাপনা, মাঠ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কারা? এই যে জরিপ করে আজকে চলে গেল, সাইফুলের নামে জরিপ করে তিনি কিন্তু চলে গেলেন। আসবে কত বছর পরে? সাধারণত 25 বছর পরে, 40 বছর পরে হইতে পারে, সরকার চাইলে 25 বছর পরে আসবে। তাহলে সাইফুল তার ছোটো ভাইকে বিদেশ পাঠাবে, আগামীকালই তো জমিটা বিক্রি করা দরকার। এই আগামীকাল জমিটা বিক্রি করলো সাইফুল আমার কাছে দলিল আসলো, আমি জমির মালিক হইলাম, রেকর্ডে কিন্তু আমি মালিক হইলাম না, এই মালিক সাইফুল রয়ে গেল। তাহলে দলিল আমার, রেকর্ড সাইফুল, এটা তো গভর্নমেন্ট রেকর্ড, গভর্নমেন্ট অথেন্টিকেটেড রেকর্ড, এটা আমি মানব কিভাবে? তখন সরকার এই ব্যবস্থা করেছে। ল্যান্ড ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ, তহসিলদার, এসিল্যান্ড, ডিসি, এদের কাজ হলো যে ভূমি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, এদের কাজ হলো যখনই আমি দলিল করব তখন এই এসিল্যান্ডের কাছে যাব, গিয়া বলবো এই আমার দলিল, সাইফুলের নাম রেকর্ডে আছে, এই রেকর্ড কেটে আমার নাম লিখতে হবে। তিনি তখন আমার দলিল দেখে এই সাইফুলের নামটা কেটে আমার নামে লিপিবদ্ধ করেন। এটাকে বলা হয় মিউটেশন, যেটা আমরা বলি নামজারি জমা খারিজ। এই আমরা 2 জরিপের মধ্যবর্তী সময়ে যতবার
রেকর্ড পরিবর্তন হবে ততবার এটা কাটাকাটি করে রেকর্ডটাকে হালনাগাদ করাকে বলা হয় মিউটেশন পদ্ধতি। এই কাজটা আমরা ল্যান্ড ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ করে থাকি। এটা দিয়ে আপনারা বুঝতে পারলেন জরিপ অধিদপ্তর রেকর্ডটা একবার তৈরি করেন জরিপ অধিদপ্তর, আর ভূমি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ 2 রেকর্ডের মধ্যবর্তী সময় যে সময়টা থাকে এর মধ্যে যতবার কেনাবেচা হবে ততবার কেনাবেচাটাকে আমরা মিউটেশনের মাধ্যমে আপডেট করে বাঁচায় রাখি। স্যার একটু জানার ছিল স্যার, স্যার জরিপ কর্তৃপক্ষ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর জরিপ কাজে নিয়োজিত স্যার আমরা জানি। স্যার আপনি বলছিলেন ভূমি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিষয়ে, স্যার এই দুইটি কর্তৃপক্ষ বা অথরিটি এদের মধ্যে স্যার কোনো পার্থক্য রয়েছে? পার্থক্য অবশ্যই। এদের জরিপ অধিদপ্তর কিন্তু শুধু রেকর্ড প্রণয়ন করবেন, রেকর্ড পরে হালনাগাদ করতে পারবেন না, কারণ তারা চিরস্থায়ী এক জায়গায় থাকেন না, তারা শিফটিং, বিভিন্ন জায়গায় শিফট হবে। ভবিষ্যতে হয়তো ডিজিটাল জরিপ যখন শুরু হবে তারা স্থায়ী হয়ে যাবে, তখন এটার রূপরেখা চেঞ্জ হবে। আজ পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতি অনুসারে জরিপ অধিদপ্তর শুধু জরিপের রেকর্ডই প্রণয়ন করবেন, নকশা এবং খতিয়ান। এটা পরবর্তীতে একজন কেনাবেচা করলো, এটা পরিবর্তনের প্রয়োজন, পরিবর্তনের এখতিয়ার তাদেরকে দেওয়া হয়নি, রাষ্ট্রীয়ভাবে এখতিয়ার দেওয়া হয়েছে ল্যান্ড ম্যানেজমেন্ট কর্তৃপক্ষকে। 2 জরিপের মধ্যবর্তীতে যতবার চেঞ্জ হবে ততবার মিউটেশন করে করে নেওয়া হবে। পরবর্তীতে 25 বছর পরে যখন আবার জরিপ হবে তখন কিন্তু সর্বশেষ যে জায়গায় রেকর্ড হালনাগাদ হয়েছে সেখানে আবার নতুন করে প্রিন্ট হবে। জরিপ অধিদপ্তর একবারই করবে, 25-30 বছরের মধ্যে একবারই করবেন। আর মধ্যবর্তী সময়ে যতবার ঘটবে, জন্ম, মৃত্যু, বিয়ে, এই বিভিন্ন কারণে কিন্তু জমি কেনাবেচা হইতে পারে, তখন এটা পরিবর্তন হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের এই অফিসগুলির জন্য ল্যান্ড ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ, জরিপ অধিদপ্তর, সাব রেজিস্ট্রি অফিস, আদালত এবং সর্বোপরি ভূমি মালিককে চিনতে পারাটা আমার সবচেয়ে বড় দরকার। ভূমি মালিক না চিনলে অফিসে গিয়ে আমার কোনো লাভ নাই। ভূমি মালিক চিনতে হবে, ভূমি হস্তান্তরকারী চিনতে হবে। চিনতে পারলে আপনি সব সমস্যার সমাধানের একটা পথ পাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রতি অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আজকে আপনার আলোচনার মাধ্যমে স্যার ভূমি ব্যবস্থাপনার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ এবং জরিপ কাজে প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে স্যার একটা স্পষ্ট ধারণা পেলাম। স্যার আপনাকে ধন্যবাদ জানিয়ে এবং আমার দর্শক মণ্ডলী যারা আমার এই অনুষ্ঠান শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে এই পর্বের এখানে সমাপ্তি ঘোষণা করছি। ইনশাআল্লাহ আগামী পর্বে দেখা হবে সকলের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।